আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তোমাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ মনির হোসাইন। আজকে আমরা আমাদের পুরো ক্লাস জুড়ে ত্রিকোণমিতি নিয়ে কথা বলবো। আমাদেরকে অনেক সময় বিভিন্ন স্টুডেন্টরা বলে থাকে যে ত্রিকোণমিতি তাদের কাছে একটা কঠিন সাবজেক্ট, কঠিন বিষয় মনে হয়। তো আমি বিশ্বাস করি তোমরা যারা শুরু থেকে ত্রিকোণমিতির একদম ইতিহাস থেকে দেখবে, তখন তোমাদের কাছে এই ব্যাপারটা অনেক সহজ মনে হবে এবং তোমরা খুব আনন্দ সহকারে পড়তে পারবে। তো চলো শুরু করা যাক। ত্রিকোণমিতি, ত্রি মানে হচ্ছে তিন, কোণ মানে হচ্ছে কোণ, মিতি মানে হচ্ছে পরিমাপ, অর্থাৎ তিন কোণের পরিমাপ। ত্রিকোণমিতি মানে হচ্ছে তিন কোণের পরিমাপ। তো তোমাদের একটা কথা বলে রাখি, ত্রিকোণমিতি সবসময় ত্রিভুজ নিয়ে কাজ করে এবং সেই ত্রিভুজটা হবে কি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করে কেন? কারণ সমকোণী ত্রিভুজের একটা বৈশিষ্ট্য আছে যা অন্য অন্য ত্রিভুজের নেই। যেমন এটা যদি এবিসি একটা সমকোণী ত্রিভুজ হয় এবং তার এই বি কোণটা যদি 90 ডিগ্রি বা সমকোণ হয়, তাহলে এই ত্রিভুজের তিনটা বাহুর তিনটা নাম দিতে পারি আমরা। যেমন এই 90 ডিগ্রি যে কোণ অর্থাৎ সমকোণ যেটা থাকবে, তার বিপরীত বাহুটাকে আমরা বলবো অতিভুজ। তার বিপরীত বাহুটাকে আমরা বলবো অতিভুজ। বাকি দুইটা বাহুর একটাকে আমরা বলবো লম্ব, অপরটিকে আমরা বলবো ভূমি। এখন কথা হচ্ছে যে আমি এই বাহুটাকে লম্ব বললাম, এই বাহুটাকে ভূমি বললাম, আমি কি এটাকে লম্ব বলতে পারতাম, এটাকে কি ভূমি বলতে পারতাম? হ্যাঁ, বলতে পারতাম। আমি একটু বলে রাখি তোমাদের, যখন কোনো একটা সমকোণী ত্রিভুজের মধ্যে তোমাকে দেখতে হবে আমরা কোন কোণ নিয়ে কাজ করতেছি। যেমন আমি যদি কখনো এই কোণ নিয়ে কাজ করি, যে যেমন কোণটাকে যদি আমি থিটা চিন্তা করি, তাহলে সেক্ষেত্রে আমার লম্ব হবে বিসি। কারণ যেই কোণ নিয়ে আমরা কাজ করব ত্রিকোণমিতিতে, তার ঠিক বিপরীত বাহুটাকে আমরা লম্ব হিসেবে চিন্তা করব। আমি আবার বলি, যখন আমরা কোণ নিয়ে কাজ করব, অর্থাৎ যদি তোমাকে এখানে লেখা হয় যে tan a, তাহলে তোমাকে বুঝতে হবে যে আমার এই ত্রিভুজের মধ্যে লম্ব হচ্ছে বিসি। কেন? কারণ আমি কোণ নিয়ে কাজ করতেছি, যার কারণে কোণের বিপরীত বাহুটাকে আমি লম্ব চিন্তা করব। একইভাবে যদি এই কোণ না চিন্তা করে আমরা যদি এই সি কোণের নাম থিটা হতো, অর্থাৎ যদি এটা tan সি চিন্তা করতাম আমরা, সেক্ষেত্রে আমাদের লম্ব হইতো এবি, কারণ সি কোণের বিপরীত বাহুর নাম কি? এবি। আশা করি তোমরা এগুলো বুঝতে পারছো। এরপর আমরা যাব যে সমকোণী ত্রিভুজের মধ্যে তোমরা জানো যে মোট 6টা অপারেটর ব্যবহার করি আমরা। সাইন, একটু আমি লিখে রাখতেছি, সাইন, তারপরে হচ্ছে সেক, তারপর হচ্ছে ট্যান, তারপর হচ্ছে কস, তারপর হচ্ছে কুসেক, তারপর হচ্ছে কট। এরকম অপারেটর আমরা ব্যবহার করি। তো একটু বলে রাখি, আমরা যখন এরকম শুধু অপারেটর দিব তখন লেখাগুলো আসলে ভুল হবে। কেন? কারণ আমরা এই সাইন থিটা লিখবো এখানে। সাইন থিটা মানে হচ্ছে কোণের পরিমাণ। আমরা কোণটাকে অপারেটরের মাধ্যমে প্রকাশ করতেছি। যদি আমরা বলি সাইন 30 ডিগ্রি, তখন লিখতে পারবো সাইন 45 ডিগ্রি লিখতে পারবো, এরকম লিখতে পারবো। আসলে যদি এই থিটা ছাড়া কিংবা 30, 40 এই কোণের পরিমাণ ছাড়া যদি কোনো সাইন থাকে, সেটা আসলে এই অপারেটর হিসেবে গণ্য হবে না। এটার কোনো শুধুমাত্র সাইন কস থাকলে তাদের কোনো কাজ নেই। তার কাজটা তখনই পরিপূর্ণ হবে যখন তারপরে কোনো কোণের পরিমাণ দেওয়া থাকবে। তাই সাইন, সেক, টেন, কস, কোসেক, কট, শুধুমাত্র এগুলো তোমরা গণিতে কখনোই পাবে না। যখন এরপরে কোনো কোণের পরিমাণ থাকবে, তখনই মূলত তার নামের সার্থকতা চলে আসে। তো এখন আমরা দেখব যে এই সাইন, সেক, টেন এগুলো আমরা কোত্থেকে পেলাম। একটা আমি তোমাদেরকে বলে রাখি, সাইন শব্দটি এসেছে মূলত সাইন থেকে। আর এই সাইন শব্দটা হলো একটা ল্যাটিন শব্দ, সাইনাস থেকে এসেছে। সাইনাস, যার অর্থ হলো গর্ত বা গভীরতা, যেটা আমরা বলে থাকি। তো সাইনাস তোমরা জানো যে আমাদের নাকের ভেতরে, নাকের গর্তে যখন কোনো সমস্যা হয়, সেটাকে আমরা বলি সাইনোসাইটিস। মূলত ওই সাইনোসাইটিসে একটা সাইনাস থেকে শব্দটা এসেছে। এরপর আসি সেক। সেক শব্দটির এসেছে সেকেন্ড শব্দ থেকে।
সেক শব্দটি এসেছে সেকেন্ড শব্দ থেকে, যার ল্যাটিন শব্দ হলো সেকিয়ার। সেকিয়ার এর মানে হলো ছেদক। সেক মানে কি? সেকের আবিধানিক অর্থ কি? ছেদক। সেক মানে ছেদক নির্দেশ করে। একটু পরে আমি আরও বিস্তারিত তোমাদেরকে বলবো। এরপর আসো টেন। টেন শব্দটি এসেছে মূলত টেনজেন্ট থেকে। টেনজেন্ট শব্দ থেকে। আর টেনজেন্ট শব্দ এসেছে ল্যাটিন শব্দ টেন জেআর শব্দ থেকে, যার অর্থ হলো স্পর্শক। যার অর্থ কি? স্পর্শক। তাহলে আমরা দেখলাম সাইন শব্দটি এসেছে সাইন বা সাইনাস থেকে, সেক শব্দটি এসেছে সেকেন্ড বা সেকিয়ার শব্দ থেকে, টেন শব্দ এসেছে ট্যানজেন্ট বা ট্যানজিয়ার শব্দ থেকে। তাহলে বাকিগুলো কীভাবে আসলো? কস, কুসেক, কট, এগুলো কীভাবে আসলো সেগুলো একটু আলোচনা করতেছি। আমরা যদি কসের কথা চিন্তা করি, এই সাইনের আগে কু শব্দ যোগ করে কুসাইন যেটাকে কস বলা হয় সংক্ষেপে, সেকের আগে কু শব্দ করে যোগ করে কুসেক যেটাকে বলা হয়, টেনের আগে সিউ যোগ করে অর্থাৎ কু যোগ করে যেটাকে আমরা সংক্ষেপে কট বলি। এই কু মানে হচ্ছে সাথী বা সহযোগী, যেটাকে আমরা বলি বন্ধু বলতে পারি আমরা। ঠিক তেমনি আমরা কি এখানে বলতে পারি সাইনের সাথে হচ্ছে কস, সেকের সাথে হচ্ছে কুসেক, টেনের সাথে হচ্ছে কি কট। তো তোমরা বুঝতে পারছো যে সাইন, সেক, টেন, কট এই শব্দগুলো কিভাবে আসলো। এরপর আমি একটু দেখাবো তোমাদের যে সেকটাকে কেন আমরা ছেদক বলি, টেনটাকে কেন আমরা স্পর্শক বলি, আর সাইনটাকে কীভাবে আমরা গর্ত বলি। তো চলো একটু বিস্তারিত আমরা আলোচনা করি। ভারতবর্ষের একজন গণিতবিদ আর্যভট্ট, উনি তার সূর্য সিদ্ধান্ত নামক একটি বইয়ে এই ত্রিকোণমিতির অপারেটরগুলোর খুব সুন্দর ব্যাখ্যা দিয়েছেন। তো সেই বই থেকে আমরা চলো দেখি উনি কি ব্যাখ্যা দিয়েছেন। উনি একটি বৃত্ত নিয়ে কাজ করেছেন এরকম, যার ব্যাসার্ধ হলো 1 একক। আমরা এটার নাম দিতে পারি, এটা এবি একটা বৃত্তের ব্যাসার্ধ। এই এবি সমান হচ্ছে 1 একক। এখন বিতে যখন আমি এভাবে একটা স্পর্শক টানবো, স্পর্শক মানে সে একটা মাত্র বিন্দুতে স্পর্শ করবে। যেমন এটা আমি নাম দিতে পারি, এটা সিডি। সিডি একটা স্পর্শক যেটা বৃত্তটাকে বি বিন্দুতে ছেদ করলো। তাহলে এখানে সিটা হচ্ছে কি, সিডিটা বা সিবি যেটাকে আমরা বলি না কেন, এটা হচ্ছে কি স্পর্শক। সিবিটা হচ্ছে কি, সিডি বা সিবিটা হচ্ছে কি স্পর্শক। এরপর আমরা আরেকটা রেখাটা নিই, যেটা ঠিক এইভাবে গেল, অর্থাৎ এই বৃত্তটাকে দুইটা জায়গায় ছেদ করলো। একটা নাম দিই আমরা পি, একটা নাম দিলাম আমরা কিউ। যেহেতু ছেদ করলো তাহলে এটা হচ্ছে কি ছেদক। এবং এই সিটা আমি এখানে দিয়ে দিলাম, এটা একটু সুন্দর করে লিখতেছি আমি এটা। এবার দেখো যে এখান থেকে আমি যদি এটার মধ্যে একটা লম্ব টানি কিউ আর, আরেকটা জিনিস খেয়াল করো তোমরা, অ্যাবিটা যদি 1 একক হয় অ্যাকিউটা কিন্তু 1 একক হবে। অ্যাকিউ কত হবে? 1 একক হবে, কারণ অ্যাবিটা যেরকম বৃত্তের ব্যাসার্ধ, অ্যাকিউটা ঠিক তেমনি বৃত্তের ব্যাসার্ধ। এবার আসা যাক, এবার দেখো যে আমি এই একোণটাকে যদি থিটা চিন্তা করি, একোণটাকে আমি থিটা চিন্তা করলাম, তাহলে আমার ট্যান থিটা সমান কত? তো তোমাদেরকে একটু বলে রাখি, এর আগে আমাদের আরেকটা জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে ট্যান সমান কি লিখতে পারি আমরা, একটা ত্রিভুজ থেকে কি সম্পর্ক লিখতে পারি, সাইন সমান কি লিখতে পারি, এটা নিয়ে একটু আগে দেখে নিতে হবে আমাদের। মূলত একটা আমি ওইটা আলোচনা করতেছি। একটু আমি দেখো এখানে একটা ত্রিভুজ এঁকে নিই, যে এ বি সি, এটা হচ্ছে তার অতিভুজ, এটা হচ্ছে অতিভুজ। আমি একটু সংক্ষেপে লিখে রাখলাম, এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে লম্ব, কারণ আমি এইটাকে সিটাকে থিটা বলবো আর বি সিটাকে আমি বলবো ভূমি। তোমাদের একটু জেনে রাখতে হবে, সেটা হচ্ছে সাইন থিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ।
লম্ব বাই অতিভুজ। এরপর আসো কস থিটা সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ। কস থিটা সমান কত? ভূমি বাই অতিভুজ। এরপর আসো ট্যান থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি। এই তিনটা জিনিস তোমাদের একটু জানা থাকতে হবে। সাইন থিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ, কস থিটা সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি। তো আমরা সহজে মনে রাখার জন্য অনেকে এভাবে চিন্তা করি, সাইন লম্ব অতিভুজ এটাকে সহজে মনে রাখার জন্য আমরা বলি সাগরে লবণ অনেক। একটা আমি লিখছি এখানে, দেখো তোমাদেরকে একটু সুবিধার জন্য, সূত্র যেন মনে থাকে সেজন্য একটু কৌশল শেখাচ্ছি তোমাদের। অনেকে এইভাবে মনে রাখার চেষ্টা করে, সাগরে লবণ অনেক। যখন তোমরা এটা দেখবা তখন তোমাদের মনে রাখতে হবে সাগর মানে হচ্ছে সাইন, লবণ মানে হচ্ছে লম্ব, অনেক মানে হচ্ছে অতিভুজ। এরপর আসো, এরপর আমরা এটাকে বলি কবরে ভূত অনেক। কবরে ভূত অনেক। কবর মানে হচ্ছে কস, ভূত মানে হচ্ছে ভূমি, অনেক মানে হচ্ছে কি? অতিভুজ। সহজে মনে রাখার জন্য আমরা কিছু কৌশল অবলম্বন করি। তো আমি আবার বলতেছি, সাইন সমান, সাইনটাকে আমরা কীভাবে মনে রাখবো? সাগরের লবণ অনেক। কসটাকে কীভাবে মনে রাখবো? কবরে ভূত অনেক। কেমন ভূত? সেটা হচ্ছে টেরা লম্বা ভূত। ভূতগুলা কেমন? টেরা লম্বা ভূত। এই টেরা লম্বা ভূত দেখে আমরা চিন্তা করব যে টেন সমান হচ্ছে লম্ব বাই ভূমি। তো আশা করি তোমরা এইভাবে মনে রাখতে পারবে। এরপর আসি যে আমাদের তো সাইন কস টেন গেল, এছাড়াও তো আমাদের কুসেক, তারপরে সেক, কট, এগুলো এখনও রয়ে গেল। তোমাদের একটু জানাই রাখি যে সাইনটাকে যখন আমি উল্টে দিব, অর্থাৎ অতিভুজটাকে উপরে দিব, ভূমি লম্বটাকে নিচে দিব, তখন সেটা হবে কুসেক। তাহলে আমরা কুসেক সমান কি লিখব? কুসেক থিটা সমান লিখব ঠিক সাইনের ঠিক বিপরীতটা, অর্থাৎ আমরা লিখব অতিভুজ বাই লম্ব। একইভাবে কসটাকে যখন উল্টে দিব তখন সেটা হবে সেক। সেক থিটা সমান হবে অতিভুজ বাই ভূমি। একইভাবে টেনটাকে যখন আমি উল্টে দিব তখন সেটা হবে কট, ভূমি বাই লম্ব। তো ত্রিকোণমিতির যে অনুপাতগুলো, আশা করি তোমরা অনুপাতগুলো বুঝতে পারলে। এবার আমি আমার মূল আলোচনা যেখানে ছিলাম ওইখানে চলে যাব, যে টেন সমান আমি কি লিখতে পারবো। তাহলে একটু আমি এগুলো মুছে নেই। টেন সমান আমি কি লিখতে পারবো? টেন সমান আমি লিখতে পারবো লম্ব বাই ভূমি। তোমরা একটু আগে দেখালাম। তো দেখো যে ত্রিভুজ এ বি সি এর মধ্যে লম্ব হচ্ছে আমার বিসি, ভূমিটা হচ্ছে এবি। এই বিসি, এই এবির মান কিন্তু 1, আমি আগেই বলে নিছি এবির মান হচ্ছে 1। তার মানে সেটা শুধুমাত্র বিসি থাকে, যেটাকে আমরা বলি স্পর্শক। এখানে বিসিটা কি? বিসিটা হচ্ছে কি? স্পর্শক। এইভাবে আর্যভট্ট তার বইয়ে এভাবে মূলত টেনটাকে সংজ্ঞায়িত করেছেন। এরপর দেখব আমরা সেক। সেক থিটাটা কেমন বলতো? অতিভুজ বাই ভূমি ছিল, কিন্তু একটু আগে আমি দেখিয়েছি অতিভুজ বাই ভূমি। অতিভুজটা হচ্ছে আমাদের এসি, ভূমিটা হচ্ছে এবি। অতিভুজ বাই ভূমি, তার মানে এটাকে আমরা লিখতে পারবো এসি বাই 1 সমান হচ্ছে এসি। এসি কোন রেখাটা বলো তো? এসি হচ্ছে যে পিকিউ রেখার একটা অংশ, অর্থাৎ ছেদকের একটা অংশ। ঠিক এভাবে এই সেক মানে হচ্ছে ছেদক। এরপর আমরা সাইন নিয়ে কথা বলবো। তো সাইনটাকে মূলত এভাবে ব্যাখ্যা করা সম্ভব হয়নি, সাইনটাকে একটু মিল দেওয়া হয়েছে। কিভাবে আমি একটু বলি, যে তোমরা এই ত্রিভুজের মধ্যে দেখো এ কিউ আর, এই ত্রিভুজের মধ্যে দেখো তোমরা সাইন সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ। লম্বটা কত? লম্বটা হচ্ছে কিউ আর, অতিভুজটা হচ্ছে এ কিউ, অর্থাৎ কিউ আর বাই 1, অর্থাৎ কিউ আর শুধু থাকবে। এই কিউ আরটা কি? দেখো তো কিউ আরটা হচ্ছে অর্ধজ্যা, এই পুরা জ্যায়ের অর্ধেক। যদি আমি এখানে এস দিতাম, যদি আমি এখানে এস দিতাম, তার মানে এই কিউ এস এর অর্ধেক হচ্ছে কিউ আর, যেটাকে আমরা বলতে পারি অর্ধজ্যা।
অর্ধজা। আর্যভট্ট তার বইয়ে এই কিওয়ার্ডটাকে সাইনটাকে অর্ধজে বা যে অর্ধ বলতেন। কিন্তু এই যখন গণিত নিয়ে কাজ করা হয়, গণিতের মূলত বড় ধরনের ভূমিকা পালন করে যারা আরব বিজ্ঞানী আছে, আরব গণিতবিদ আছেন, তারা এই সাইন কিংবা অর্ধজয়ের কোনো আরবি প্রতিশব্দ খুঁজে পেলেন না। জয়ের কোনো তারা আরবি প্রতিশব্দ খুঁজে পাননি, যার কারণে তারা এটাকে এই জেটাকে তারা আরবিতে বলতেন জিবা। আরবিতে তারা এটাকে বলতেন জিবা। তো তোমরা জানো একসময় আরবি লেখার সময় আমরা যে জের, জবর, পেশ এগুলো ব্যবহার করি, এগুলো তারা ব্যবহার করতেন না, যার কারণে তারা এই জিবাটাকে লিখতেন জব হিসেবে লিখতেন। তো পরবর্তীতে যখন জের, জবর, পেশ আবিষ্কার হলো, তখন এই জব শব্দটা কী শব্দ থেকে আসছে তখন কিন্তু তারা এটা বুঝতে পারেনি। তখন তারা এটাকে লিখতেন এইভাবে জাইফ, যার অর্থ হলো গর্ত বা গহ্বর। জাইফ শব্দটা লিখতেন। তো এরপরে ল্যাটিনরা চিন্তা করলো যে যেহেতু জাইভ অর্থ গর্ত এবং সাইনাস অর্থ গর্ত, তাহলে পাশাপাশি সিমিলার শব্দ, তারা এই গর্তের প্রতিশব্দ হিসেবে সাইনাস থেকে সাইন ব্যবহার করা শুরু করলো। তো আশা করি তোমরা এই সাইন, টেন, কস এগুলোর ইতিহাস সম্পর্কে জানলে যে কোন শব্দটি কীভাবে এসেছে। এরপর আমরা যেটা দেখব যে কোনো একটা চিত্রের মাধ্যমে তোমরা যেন সমস্ত ত্রিকোণমিতিক সূত্রগুলো মনে রাখতে পারো, সে ব্যাপারে আমি তোমাদেরকে সহযোগিতা করার জন্য একটি চিত্রের মাধ্যমে সমস্ত ত্রিকোণমিতিক সূত্র ব্যাখ্যা করব। তো তোমরা সবাই একটু লক্ষ্য করো, আমি এখানে একটি ষড়ভুজ আঁকার চেষ্টা করলাম। এই ষড়ভুজের তোমরা একটা জিনিস মনে রাখবে যে টেন থিটা সমান হচ্ছে সাইন থিটা বাই কস থিটা। এই একটা সূত্র তোমরা একটু মনে রাখার চেষ্টা করো। টেন থিটা সমান কত? সাইন থিটা বাই কস থিটা। এটাকে আমি একটু লিখে রাখলাম এখানে, টেন থিটা সাইন থিটা কস থিটা। এই জিনিসগুলো একটু লিখে রাখলাম। তো আরেকটা জিনিস তোমরা জানো, একটু আগে আমি তোমাদের দেখাইলাম যে টেন এর বিপরীত হলো কি বলতো? টেনের বিপরীত কি? টেনের বিপরীত হচ্ছে কট। তার মানে দেখো টেনের ঠিক উল্টো পাশে আমি লিখলাম কট থিটা। আমি আবার বলতেছি যে টেন সমান কত লিখতে পারি আমরা? সাইন বাই কস, এবং টেনের বিপরীত কি? কট। শুধুমাত্র এই দুইটা জিনিস তোমরা একটু সুন্দর করে দেখে মনে রাখার চেষ্টা করো। বাকিগুলো আমি একটু দেখাচ্ছি, একটু মুছে নিয়ে আমি। তো দেখো এখানে আমি টেন, সাইন, কস, কট এই চারটা অপারেটর অলরেডি বসিয়ে নিয়েছি। এখন আমাদের কিছু কিছু অপারেটর বাকি, যেমন কোসেক, তারপরে আছে সেক, এই দুইটা অপারেটর এখনও বাকি। আমাদের দুইটা কৌণিক বিন্দু কিন্তু এখনও বাকি। তাহলে আমরা কোন জায়গায় কোনটা বসাবো একটু দেখো। আমি যদি এরকম সোজা একটা লম্ব চিন্তা করতে পারি এদিকে, তাহলে দেখো এই পাশে কি আছে? সাইন এবং টেন। এই পাশে আছে কি? কস এবং কট। এই পাশে দুইটা অপারেটর আছে যারা সি দিয়ে শুরু, তাই আমি কোসেকটাকেও লিখবো কোথায়? এইখানে। এবং সেকটাকে লিখবো কোথায়? এইখানে। তো তোমরা বুঝতে পারলে যে কিভাবে আমি এই কৌণিক বিন্দুতে 6টা অপারেটর বসালাম। এবং তোমাদেরকে আমি বলে রাখি যে এই একটা মাত্র চিত্রের মাধ্যমে তোমরা ত্রিকোণমিতির প্রয়োজনীয় সকল সমাধান পাবে। তাই এই চিত্রটা তোমরা তোমাদের মনের মধ্যে ঠিকভাবে অঙ্কন করে নিবে। এরপর দেখো এই চিত্র থেকে আমরা কি কি সূত্র উপস্থাপন করতে পারি। যেমন টেন এর বিপরীত হলো কট। টেন থিটা সমান হচ্ছে 1/cot থিটা। একইভাবে cot থিটা সমান হচ্ছে 1/tan থিটা। আমরা চিত্র থেকে যখন এক পাশ এবং অপর পাশ দেখব তখন একজন আরেকজনকে বিপরীত চিন্তা করব। তাহলে তোমরা বলো তো সাইনের বিপরীত কে? হ্যাঁ, সাইনের বিপরীত হচ্ছে কোসেক। সেটাকে আমরা বলতে পারবো 1/cosec থিটা। একইভাবে কোসেককে বলতে পারবো আমরা 1/sin থিটা। এটা আমরা বলতে পারবো। এবার আসো কসের বিপরীত তাহলে কে? কসের বিপরীত হচ্ছে sec থিটা। কসের বিপরীত হচ্ছে sec থিটা। একইভাবে sec থিটা সমান কত বলো তো? 1/cos থিটা। তাহলে আমরা এই চিত্র থেকে
কোনটা কার বিপরীত এ বিষয়ে বুঝতে পারলাম যে টেনের বিপরীত কট, কটের বিপরীত টেন, সাইনের বিপরীত কস, কুসেক, কুসেকের বিপরীত সাইন, কসের বিপরীত সেক, সেকের বিপরীত কস। তা আমি একটু মুছে নেই। এরপর আমরা আরেকটা জিনিস আলোচনা করি, সেটা হচ্ছে, তো দেখো তোমাদেরকে বলে রাখি, দুই পাশে যারা থাকবে, দুই পাশে দুইটা অপারেটর যারা থাকবে তাদের গুণফল হচ্ছে 1। যেমন এই টেন থিটা ইন্টু কট থিটা সমান হচ্ছে 1, সাইন থিটা ইন্টু কুসেক থিটা সমান হচ্ছে 1, কস থিটা ইন্টু সেক থিটা সমান হচ্ছে 1। অর্থাৎ এই চিত্রের বিপরীত যারা থাকবে, দুই পাশে যারা থাকবে তাদের গুণফল হবে 1। অর্থাৎ এই চিত্র থেকে আমরা এই সূত্রটাও ক্রিয়েট করতে পারি। এরপর আসো আরও কিছু সূত্র নিয়ে কথা বলি। যেমন আমি যদি এই কৌণিক বিন্দু চিন্তা করি, এখানে কি আছে? এখানে আছে ট্যান থিটা। ট্যান থিটা হবে এই সাইন থিটা বাই কস থিটা, সাইন থিটা বাই কস থিটা। একইভাবে যদি আমি কস থিটা সাইন থিটা নিই, তাহলে সাইন থিটা আসবে কস থিটা বাই কট থিটা। অর্থাৎ যখন আমি সাইন বলবো তখন হবে এইটা বাই এটা। একইভাবে দেখো তোমরা কস থিটা কেমন আসবে? কস থিটা সমান আসবে কট থিটা বাই কুসেক থিটা। আশা করি তোমরা বাকিগুলো এভাবে বলতে পারবে যে সাইন থিটা, ট্যান থিটা সমান হচ্ছে সাইন থিটা বাই কস থিটা, সাইন থিটা সমান হচ্ছে কস থিটা বাই ট্যান থিটা, কট থিটা সমান হচ্ছে কুসেক থিটা বাই সেক থিটা। এভাবে আমরা বলতে পারবো। তো একইভাবে যদি আমরা ঠিক উল্টোভাবে চিন্তা করি, উল্টোভাবে বলতে এভাবে চিন্তা করি আমরা, তাহলে দেখো কেমন হয়। কট থিটা সমান হচ্ছে কস থিটা বাই সাইন থিটা। কট থিটা সমান কত? কস থিটা বাই সাইন থিটা। তাহলে কস থিটা সমান কেমন হবে? কস থিটা সমান হবে সাইন থিটা বাই ট্যান থিটা। এভাবে আমরা অনেকগুলো সূত্র নিজেরা তৈরি করে নিতে পারি। আশা করি এটাও তোমরা ভালোভাবে বুঝতে পারলে। এরপর আসো, এরপর আরেকটা সূত্র দেখাচ্ছি। সেটা হচ্ছে দেখো যে এই যদি আমি মৌলিক বিন্দু, যেটা মূল বিন্দু, মাঝখানের যে বিন্দু সেটাকে আমি 1 চিন্তা করি, এখানে 3টা ত্রিভুজ উৎপন্ন হবে। এটা একটা ত্রিভুজ, একটা বাদ দিয়ে পরের ত্রিভুজ নিয়ে কথা বলি। এটা বাদ দিয়ে এটা কথা, এই ত্রিভুজের কথা বলি। দেখো তোমরা এখানে একটা ত্রিভুজ হয়েছে, যেটা এই কৌণিক বিন্দু হচ্ছে সাইন থিটা, এই কৌণিক বিন্দু হচ্ছে কস থিটা, এই কৌণিক বিন্দুটা হচ্ছে 1। এই ত্রিভুজের মধ্যে এই কৌণিক বিন্দুটা হচ্ছে 1, কট থিটা কুসেক থিটা। এই ত্রিভুজের কৌণিক বিন্দু হচ্ছে ট্যান থিটা 1 সেক থিটা। তো এই ত্রিভুজ নিয়ে কথা বলি আমি। প্রথমে তোমরা এইভাবে বিন্দুগুলোকে বসানোর চেষ্টা করবা। যেমন প্রথমে হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান হচ্ছে 1 স্কোয়ার, বা 1 স্কোয়ারটাকে আমরা কী বলতে পারি? 1 স্কোয়ারটাকে আমরা 1 বলতে পারি। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের একটা সূত্র। সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান হচ্ছে কত? 1 বা 1 স্কোয়ার। আমরা কি করলাম? এই কৌণিক বিন্দুর মধ্যে স্কোয়ার করলাম, বর্গ করলাম সাইন স্কোয়ার, এরপর যোগ হচ্ছে এই কস স্কোয়ার, অর্থাৎ এই কৌণিক বিন্দু সমান হচ্ছে এই কৌণিক বিন্দু। এরপর আসলে তাহলে এই চিত্রের মধ্যে কী করব? সেম একইভাবে আমরা কৌণিক বিন্দুগুলোর বর্গ নির্ণয় করব। যেমন এখান থেকে যদি শুরু করি, এই 1 স্কোয়ার বা 1 প্লাস এই কৌণিক বিন্দুকে যদি আমি বর্গ করি, তাহলে হবে কস স্কোয়ার সমান হবে এই কৌণিক বিন্দুর বর্গের সমান। একইভাবে আমরা যদি এই ত্রিভুজের মধ্যে চিন্তা করি, ঠিক একইভাবে আমরা বর্গ করব। এইখানে আসবে ট্যান স্কোয়ার থিটা প্লাস 1 স্কোয়ার বা 1 সমান হচ্ছে সেক স্কোয়ার থিটা। তো তোমরা এই চিত্রের মাধ্যমে, আশা করি যে এই চিত্র দেখার মাধ্যমে তোমরা এই সূত্রগুলো তোমরা মনে রাখতে পারবে। আমি একটু বলে রাখি যে এই সাইন স্কোয়ার থেকে আমরা অনেকগুলো কয়েকটা সূত্র আরও নতুন করে তৈরি করে নিতে পারি। যখন সাইন স্কোয়ারটা ওই পাশে চলে যাবে, তখন এই পাশে শুধুমাত্র কস স্কোয়ার থাকবে, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা হবে। একইভাবে যদি আমি সাইন স্কোয়ারটাকে ওই পাশে না সরিয়ে কস স্কোয়ারটাকে ওই পাশে সরাইতাম, তাহলে এই পাশে সাইন স্কোয়ার সমান হতো 1 মাইনাস কস স্কোয়ার থিটা। এখানে তোমরা চিন্তা করো, কস স্কোয়ারটাকে যদি আমরা ওই পাশে চিন্তা করি, তাহলে হবে 1 সমান কোসেক স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা। একইভাবে চিন্তা করো, যদি আমি 1টাকে ওই পাশে নিয়ে যেতাম, তাহলে হয়তো কস স্কোয়ার থিটা সমান হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1। এখানে আসো, যদি আমি 1টাকে ওই পাশে দিয়ে দিই, তাহলে হবে ট্যান স্কোয়ার থিটা সমান হবে সেক স্কোয়ার থিটা মাইনাস 1।
যদি আমি 1টা এই পাশে থাকে তাহলে কেমন হবে sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা। তো দেখো তোমরা এই একটি মাত্র চিত্রের মাধ্যমে তোমাদেরকে আমি দেখালাম কিভাবে অনেকগুলো মান তোমরা মনে রাখতে পারবে, ত্রিকোণমিতির অনেকগুলো সূত্র তোমরা মনে রাখতে পারবে। তো আরেকটা জিনিস আমরা আলোচনা করব আজকে, সেটা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতে কোণের পরিমাণটা কেমন হয়, অর্থাৎ sin 30 ডিগ্রি, sin 45 ডিগ্রি, sin 60 ডিগ্রি, এগুলো বের করার খুব সুন্দর সহজ একটি কৌশল নিয়ে তোমাদের সামনে এখন আলোচনা করব। আমি এটা একটু মুছে নিচ্ছি, তো তোমরা একটু দেখো। আমরা এখন একটু মান বের করা শিখব যে ত্রিকোণমিতির মানগুলো কেমন হয়। তার আগে একটা হাতের ছবি আঁকার চেষ্টা করি আমরা একটু। আমি সুন্দর আঁকতে পারি না আসলেই, তারপর একটা চেষ্টা করি যে এটা একটা হাতের চিত্র আঁকলাম। তোমরা জানো যে এখানে আমার যদি এটা একটা হাত হয়, এই আঙ্গুলটাকে আমি চিন্তা করব যে এই আঙ্গুলটা হচ্ছে 0 ডিগ্রি। এই আঙ্গুলটার নাম কি? 0 ডিগ্রি। এই আঙ্গুলটা সেকেন্ড যে আঙ্গুলটা, এদিক থেকে সেকেন্ড যে আঙ্গুলটা থাকবে তার নাম হচ্ছে 30 ডিগ্রি। এরপর থার্ড যে আঙ্গুলটা, এটার নাম হবে 45 ডিগ্রি। এরপর ফোর্থ যে আঙ্গুলটা তার নাম হবে 60 ডিগ্রি। এরপরে ফিফথ যে আঙ্গুলটা তার নাম হবে 90 ডিগ্রি। এবার আমি তোমাদের একটু দেখাচ্ছি যে এই 0 ডিগ্রির এই আঙ্গুলটা আমি যদি স্টপ করে দেই, বন্ধ করে দেই, তাহলে এই বন্ধ করা আঙ্গুলের আগে কি কোনো আঙ্গুল খালি আছে? আগে কি কোনো আঙ্গুল আছে? যে আঙ্গুলটা আমি স্টপ করে দিলাম এর আগে কয়টা আঙ্গুল আছে? কয়টা আঙ্গুল তোমরা দেখতে পারতেছো? আসলে 0 ডিগ্রির যে আঙ্গুলটা, এটা স্টপ করে দিলে এর আগে কোনো আঙ্গুল দেখা যাচ্ছে না, অর্থাৎ 0। তাহলে সাইন 0 ডিগ্রি কেন? কারণ এই 0 ডিগ্রি আঙ্গুলটা আমি স্টপ করে দিলাম, তাহলে এই পাশে কয়টা আঙ্গুল দেখা যাচ্ছে? 0টা আঙ্গুল দেখা যাচ্ছে। সবসময় আমরা 4 দিয়ে ভাগ করব। কেন 4 দিয়ে ভাগ করব? এর কারণ হলো একটা আঙ্গুল স্টপ করে দিলে আরও 4টা আঙ্গুল দাঁড়িয়ে থাকে, যার কারণে আমরা 4 দিয়ে ভাগ করে তাকে বর্গমূল করব। তাহলে তোমরা দেখতে পারবে যে আনসার আসবে কত? 0। এবার আসো কস। যদি কস 0 ডিগ্রি নিয়ে কথা বলি, আমি আরও যখন আলোচনা করব তখন তোমরা আরও ব্যাপারটা ভালো বুঝতে পারবে। কস 0 ডিগ্রির সময় আমি এই 0 ডিগ্রি আঙুলটাকে স্টপ করে দিলাম। তো এবার তোমরা দেখো তারপরে কয়টা আঙ্গুল এখনও দাঁড়িয়ে আছে? হ্যাঁ, 4টা আঙ্গুল দাঁড়িয়ে আছে। আমরা সবসময় 4 দ্বারা ভাগ করব এবং বর্গমূল করলে তার মান হবে 1, অর্থাৎ কস 0 ডিগ্রির মান হবে 1। এরপর যদি আমার সেকেন্ড যে আঙ্গুল, অর্থাৎ 30 ডিগ্রি যে আঙ্গুল, এটা স্টপ করে দিই, তাহলে তার আগে কয়টা আঙ্গুল খালি থাকবে? আমি দেখাচ্ছি একটু যে সাইন 30 ডিগ্রি নিয়ে আমি কথা বলবো। যদি আমি এই 30 ডিগ্রি আঙ্গুল স্টপ করে দিই, তার আগে কয়টা আঙ্গুল খালি থাকবে? একটা আঙ্গুল খালি থাকবে, এখনও একটা আঙ্গুল খালি থাকবে। যদি এটাকে আমরা 4 দিয়ে ভাগ করে রুট করি, তাহলে আনসার আসবে কত? হাফ। তাহলে কস 30 ডিগ্রি কেমন হবে একটু দেখো তোমরা। যদি আমি এই 30 ডিগ্রি আঙ্গুলটা স্টপ করে দিই, তোমরা ওই পাশে কয়টা আঙ্গুল দাঁড়ানো দেখতে পারতেছো? 3টা আঙ্গুল, এখনও 3টা আঙ্গুল দাঁড়িয়ে থাকবে। এই 3কে আমি 4 দিয়ে ভাগ করে রুট করে দিব, বর্গমূল করে দিব, তাহলে আসবে √3/2। এরপর আসো আমার থার্ড যে আঙ্গুল, অর্থাৎ 45 ডিগ্রির যে আঙ্গুল, সেটা আমি স্টপ করে দিলাম, অর্থাৎ সাইন 45 ডিগ্রির মান বের করবো আমরা। যদি আমি এই থার্ড আঙ্গুল 45 ডিগ্রি আঙ্গুল স্টপ করে দিই, আগে কয়টা আঙ্গুল দাঁড়ায় থাকবে? 2টা আঙ্গুল থাকবে, 4 দিয়ে ভাগ করবো আমরা, তাহলে হবে 1/√2। এর কীভাবে তোমরা দেখো, কসের জন্য যে পরে কয়টা আঙ্গুল দাঁড়ানো থাকবে? পরেও কিন্তু 2টা আঙ্গুল দাঁড়ানো থাকবে, অর্থাৎ 2/4। এটাকে যখন আমরা রুট করবো কত আসবে? 1/√2। এরপর আমি আমার ফোর্থ আঙ্গুল, অর্থাৎ 60 ডিগ্রি যে আঙ্গুল, সেটা আমি স্টপ করে দিলাম। 60 ডিগ্রি আঙ্গুল যদি স্টপ করে দিই, তাহলে কয়টা আঙ্গুল দাঁড়ানো থাকবে? 3টা আঙ্গুল দাঁড়ানো থাকবে। এখানে তোমরা একটু দেখো, সাইন 60 ডিগ্রি 3টা আঙ্গুল দাঁড়ানো থাকবে। এটাকে আমরা 4 দিয়ে ভাগ করে রুট করবো, অর্থাৎ √3/2। কসের বেলায় পরে কিন্তু একটা আঙ্গুল দাঁড়িয়ে থাকবে, তাহলে কস 60 ডিগ্রি সমান হবে 1/4 অর্থাৎ হাফ। একইভাবে যদি আমি সাইন 90 ডিগ্রির কথা বলি, সাইন 90 ডিগ্রি অর্থাৎ সর্বশেষ যে আঙ্গুল, ওটা আমি স্টপ করে দেব। তাহলে দেখো তোমরা আগে কয়টা আঙ্গুল দাঁড়িয়ে থাকবে? যদি আমি এটা স্টপ করে দেই, আগে 4টা আঙ্গুল দাঁড়িয়ে থাকবে। এই 4কে আমি 4 দিয়ে ভাগ করে বর্গমূল করব, তাহলে আসবে 1। একইভাবে কস 90 ডিগ্রি হবে, তোমরা দেখো কস 90 ডিগ্রি কেমন হবে। কস 90 ডিগ্রির জন্য যদি আমি এই 90 ডিগ্রি আঙ্গুলটা স্টপ করে দিই, এই আঙ্গুলের পরে কিন্তু তোমরা কোনো আঙ্গুল খুঁজে পাবে না, তাহলে 0/4 অর্থাৎ 0 ডিগ্রি।
তাহলে তোমরা দেখলে যে শুধুমাত্র হাত ব্যবহার করে কিভাবে আমরা সাইন এবং কসের বিভিন্ন মান বের করতে পারি। এখন প্রশ্ন হলো তাহলে বাকিগুলোর মান আমরা কেমন পাবো? যেমন আমি যদি চিন্তা করি যে কোসেক 30 ডিগ্রি, এটার মান আমি কীভাবে পাবো? তোমরা দেখো যে আমরা জানি যে সাইনের বিপরীত হচ্ছে কোসেক। তো এই সাইন 30 ডিগ্রির মানটাকে তুমি যদি উল্টিয়ে দাও, অর্থাৎ হাফটাকে উল্টালে হবে 2/1, অর্থাৎ এই 2। একইভাবে আমি যদি সেক চিন্তা করি যে সেক 45 ডিগ্রির মানটা কত হবে, সেক 45 ডিগ্রি, তাহলে তোমরা কস 45 ডিগ্রির মানটাকে উল্টিয়ে বলবে। দেখো তোমরা যে কস 45 ডিগ্রির মান ছিল 1/√2, এটাকে যদি তুমি সেক 45 ডিগ্রির মান বের করো তাহলে হবে শুধু √2। একইভাবে আমরা তাহলে দেখলাম যে সাইন, কস, সেক, কোসেক এগুলোর মান বের করা শিখলাম। এবার আমি তোমাদের দেখাচ্ছি টেন কীভাবে বের করবো। তোমরা যদি চিন্তা করো টেন, তো আমি তোমাদের আগে একটা সূত্র দেখাইছি যে টেন থিটা সমান হচ্ছে সাইন থিটা বাই কস থিটা, অর্থাৎ সাইনের মানকে কসের মান দ্বারা যদি ভাগ করা হয় তাহলে টেনের মান পাওয়া যায়। যদি তোমরা চিন্তা করো যে 45 ডিগ্রির কথা চিন্তা করি, সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, কস 45 ডিগ্রির মান একই 1/√2। তাহলে যদি আমি ভাগ করি তাহলে আনসার কত আসবে? 1, অর্থাৎ টেন 45 ডিগ্রির মান আসবে কত? 1। তাহলে তোমরা বুঝতে পারলে যে যখনই যে কোনো মানের সাইনের মানকে যদি আমরা কসের মান দ্বারা ভাগ করি তাহলে টেনের মান পাওয়া যাবে। একইভাবে টেনের মানটাকে যদি আমরা উল্টিয়ে দেই তাহলে কটের মান চলে আসবে। তো আমরা বুঝতে পারলাম শুধুমাত্র সাইন এবং কসের মান জানা থাকলে আমরা সমস্ত মান বের করতে পারবো। তো আশা করি আজকের ক্লাসটি তোমরা খুব সুন্দরভাবে উপভোগ করলে। তো তোমাদের আমি বিভিন্ন কৌশল শেখালাম। তো আমি আমার কথা বলবো, ব্যক্তিগত কথা বলি, যে আমি কখনো এরকম কৌশল অবলম্বন করে এত সূত্র শিখি নাই। আমি আসলে প্রচুর অঙ্ক করতাম। তো তোমরাও প্রচুর অঙ্ক করো, পাশাপাশি কৌশলগুলো অবলম্বন করো, তাহলে দেখবে ত্রিকোণমিতিতে অনেক ভালো তোমরা রেজাল্ট করতে পারবে, অনেক ভালো ফলাফল করতে পারবে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকো। আল্লাহ হাফেজ।